মুক্তিযোদ্ধা চিহ্নিত করতে পারছে, এটাই আজকে সবচেয়ে আনন্দের কথা। আমি কথা খুব বেশি বাড়াতে চাই না। বাংলাদেশকে যে আজকে যেভাবে বাংলাদেশে গণতন্ত্রের বিরুদ্ধে যেভাবে আজকে তারা গণতন্ত্রের চর্চাকে নষ্ট করার চেষ্টা করছে, হত্যা করার চেষ্টা করছে, নির্বাচন পদ্ধতিকে, নির্বাচনের সমস্ত নির্বাচন ব্যবস্থাকে, সমস্ত কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনগুলোকে যেভাবে ধ্বংসের চেষ্টা করছে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের চেতনাকে, মুক্তিযুদ্ধের মূল্যবোধকে যেভাবে তারা নস্যাৎ করার চেষ্টা করছে, হত্যা করার চেষ্টা করছে, সেই শক্তি কারা? এই বিএনপির জন্ম কীভাবে হয়েছে? আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, জাতির জনক বঙ্গবন্ধুকে 1975-এ জিয়াউর রহমান হত্যা করেছেন। এই জিয়াউর রহমানটাকে আমরা 71-এর মহান মুক্তিযুদ্ধের সময় তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছেন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে পাকিস্তানের সাথে কনফেডারেশন করার চেষ্টা করছিলেন এবং বারবার কয়েকবারই জিয়াউর রহমানকে আর তার এই আর্মিতে তিনি যেই ফোর্সের দায়িত্ব ছিলেন সেই ফোর্স থেকে বারবার তাকে বিরতি রাখা হয়েছিল, তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল, বারবার কয়েকবার তাকে অব্যাহতি দেওয়া ছিল। সে মোস্তাক, তাজউদ্দিন ঠাকুর, মাহবুব আলম চাষি এবং জিয়াউর রহমান একই সাথে বারবার মুক্তিযুদ্ধের সময় চেষ্টা করেছেন বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এবং পাকিস্তানের সাথে কনফেডারেশনের করার একটা ষড়যন্ত্র তখনই বেঁধে উঠেছিলেন। জিয়াউর রহমান সত্যিকার অর্থে প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন না। তার 75-এর 15ই আগস্ট যেভাবে জাতির জনক বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করেছে, যেভাবে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাতে, মুক্তিযুদ্ধের মূল্যবোধকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, যেভাবে ইতিহাস বিকৃত করার চেষ্টা করা হয়েছে, যেভাবে 71-এর ঘাতকদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে, শাহজির খুনি মান্নানকে মন্ত্রিসভায় ঠাঁই দেওয়া হয়েছে। এই সমস্ত কার্যকলাপগুলো যদি দেখি, বঙ্গবন্ধুর খুনিদের ইন্ডিয়ান দিয়ে বিদেশে দূতাবাসে চাকরি দেওয়া হয়েছে, যে কার্যকলাপ 75-এর পরবর্তী যে কর্মকাণ্ড, তার এই কর্মকাণ্ড একজন মুক্তিযোদ্ধার পক্ষে এইরকম কর্মকাণ্ড করা সম্ভব না। একজন প্রকৃত মুক্তিযোদ্ধা 75 পরবর্তী তার ভূমিকা মাত্র 3.5 বছরের মাথায় মুক্তিযুদ্ধের চেতনা থেকে, মুক্তিযুদ্ধের আদর্শ থেকে এভাবে অ্যাবাউট টার্ন করতে পারে না, মাত্র 3.5 বছরের মাথায়। এবং 75 পরবর্তী তার কর্মকাণ্ড পর্যালোচনা যদি করি আমরা, তাহলেই বুঝতে পারবো সে প্রকৃত মুক্তিযোদ্ধা না, এবং মুক্তিযুদ্ধে পাকিস্তানের অনুপ্রবেশকারী হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন এটা স্বীকার করেছেন। তারপর একটা নির্বাচন হয়েছে, দীর্ঘ 28 বছর পর তারপরে নির্বাচন হয়েছে। এই নির্বাচনটাকে নিয়েও তারা কিভাবে কথাবার্তা বলছে আপনারা লক্ষ্য করেছেন। আজকে ছাত্রলীগ যেভাবে অভিনন্দন দিয়েছে, আমি ছাত্রলীগকে ধন্যবাদ জানাই। তারা পরাজয় স্বীকার করে নিয়েছে পিপি পদে, এবং তারা অভিনন্দন জানিয়েছে আজকে বিজয়ী প্রার্থীকে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা শান্তিপূর্ণ পরিবেশ আজকে ফিরত আসা শুরু করেছে, যে পরিবেশটা নষ্ট হওয়ার চেষ্টা করছিল তারা। কিন্তু আবারও দেখবেন এই গোষ্ঠী, এই অপশক্তি আবারও বিশ্ববিদ্যালয়ের পরিবেশটাকে নষ্ট করার চেষ্টা করবে। এরা সবসময় দেশের বিরুদ্ধে, দেশের উন্নয়নের বিরুদ্ধে, দেশের অগ্রগতির বিরুদ্ধে। কাজেই আমাদেরকে এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। আমি আবারও বলবো, নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানাবো, আজকে এদেরকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি হিসাবে, এবং যেভাবে তারা দেশের বিরুদ্ধে তাদের অবস্থান, উন্নয়নের বিরুদ্ধে অবস্থান, আজকে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশটাকে এগিয়ে নিয়ে গেছেন, বাংলাদেশ যেখানে এটা উন্নয়নের শীর্ষের দিকে যাচ্ছে, উন্নত দেশ হিসেবে বাংলাদেশ 2041 সালে উন্নত দেশ হওয়ার যেখানে স্বপ্ন দেখছে, সেখানে আবারও এরা বাংলাদেশটাকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। কাজেই আমাদেরকে এদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে, এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে, এই অপশক্তির বিরুদ্ধে। আমি একটা কথাই সবসময় বলি, আজকে সংসদ ভোটারদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আজকে সংসদে এসেছেন। সংসদীয় উপযুক্ত জায়গায় কথা বলায় মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছেন, কোন অবস্থাতেই আমরা কারো মাইক বন্ধ করে দেব না, আপনারা যা করেছেন।
আলোচনা করার সকল সুযোগ আপনারা সংসদে পাবেন। তারপরে এখন পর্যন্ত তারা সংসদে আসছেন না, আসবেন, আমি বিশ্বাস করি তারা আসবেন। আজ হোক কাল হোক তারা শেষ সময় হয়তো সংসদে আসবেন, কিন্তু তারা পানি ঘোলা করার চেষ্টা করছেন। একটা ঘোলা পানিতে আজকে একটা অপ্রীতিকর অবস্থা, একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি তারা চেষ্টা করছেন। কোন অবস্থাতেই তারা পারবে। দেশ আজকে, সমস্ত দেশ আজকে ঐক্যবদ্ধ। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননীতে শেখ হাসিনার নেতৃত্বে সমস্ত জাতি আজকে ঐক্যবদ্ধ। ৭০ নির্বাচনে বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুর পক্ষে ঐক্যবদ্ধ ছিল। ঐক্যবদ্ধ ছিল বলেই সেদিন কেবলমাত্র 2টো আসন পেয়েছিল সেই পাকিস্তান পন্থীরা। 6 দফার পক্ষে স্বাধীন রাজনীতি থেকে এই অপশক্তিকে নির্বাসিত করতে হবে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের রাজনীতিতে সরকারে থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং বিরোধীদের অবস্থান করবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। কোন অবস্থাতেই এর ব্যত্যয় যাতে বাংলাদেশে না ঘটে এবং এই অপশক্তি থেকে যতক্ষণ পর্যন্ত রাজনীতি থেকে বিতাড়িত করা না যাবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে রাজনীতিতে স্বচ্ছতা আসবে না, শান্তি আসবে না এবং আমাদের উন্নয়ন সবসময় তারা বাধাগ্রস্ত করার চেষ্টা করবে। এই কথা বলে আবারও জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে, ৭১-এর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমার কথা বলা শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা। ঐতিহাসিক ১৪ আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমরা দেশ স্বাধীন করেছিলাম। আমাদের কামরুল সাহেব স্বাধীনতার প্রেক্ষাপট অনেক কথাই বলেছেন যে এই দেশের স্বাধীনতার পরে, বিশেষ করে ১৯৭৫ সালের পরে জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে যে অশুভ শক্তি ক্ষমতা দখল করেছিল, সেই অশুভ শক্তি ক্ষমতায় এসেই সর্বপ্রথম যে কাজটা করেছিল স্বাধীনতার ইতিহাস বিকৃত করেছিলেন। মুক্তিযুদ্ধের চেতনাকে পদদলিত করেছিলেন। মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদের আত্মাকে অপমানিত করেছিলেন। কে করেছিলেন? কিভাবে করেছিলেন? সেই সময় জিয়াউর রহমান, যিনি রাষ্ট্র ক্ষমতা দখল করেই মুক্তিযুদ্ধের চেতনাকে পদদলিত করে পাকিস্তানের চেতনা আবার বাস্তবায়ন করেছিলেন। স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে বানিয়েছিলেন? স্বাধীনতা বিরোধী সেই শাহজিউর রহমানকে। বাংলাদেশে কি আর কোনো মানুষ ছিল না প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার? বাংলাদেশের কোনো মানুষ ছিল না প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার মতো? ছিল, কিন্তু জিয়া রহমান ছিল পাকিস্তানের এজেন্ট। সেই কারণে স্বাধীনতা বিরোধীকেই উনি বসানোর জন্য পাকিস্তানের নির্দেশে সেনকে সাহায্যের মতো স্বাধীনতা বিরোধীকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। শুধু তাই নয়, সেই সময় বানিয়েছিলেন কুখ্যাত রাজাকার আব্দুল আলিম। আমাদের আজকে যে হুইপ বেশ জ্যোতিষ আবু সাইদ আল মাহমুদ স্বপনের তার জেলার সেই কুখ্যাত রাজাকার আব্দুল আলিম, তার সেই কুখ্যাত রাজাকার ৭১ সালে তার যে বর্বরতা, এত হিংস্রতা ছিল যেটাকে পশুর সঙ্গে তুলনা করা হতো। সেই কারণে স্বাধীনতার পরে মুক্তিযোদ্ধারা তাকে বাঁশের খাঁচা বানিয়ে ওই জয়পুরহাট চৌরাস্তার মধ্যে তাকে একদিন আটকে রেখেছিল, 2 দিন রেখেছিল জনগণের ঘৃণা প্রকাশ করার জন্য। সেই রাজাকারকে নিয়ে এসে জিয়া রহমান বানালেন রেলমন্ত্রী। এইভাবে কুখ্যাত রাজাকারদেরকে একে এক পুনর্বাসন করেছিলেন। ১১,৫০০ যুদ্ধাপরাধী দালাল যারা ৭১ সালে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে হত্যার হিসেবে মূল চক্রান্তকারী হিসেবে নিজেকে তুলে ধরেছিলেন। দুর্ভাগ্যভাবে সেই ৭৫-এর ১৫ আগস্টের পর থেকেই আজকে জাতি বিভক্ত হয়ে আছে আমাদের দেশে। মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার পক্ষে আর স্বাধীনতার বিরুদ্ধে হিসেবে আজকে রয়ে গেছেন। আজকে আমাদের নতুন প্রজন্মকে সেই কারণে এই স্বাধীনতার মূল ইতিহাস জানতে হলে বঙ্গবন্ধুর এই আত্মজীবনী পড়তে হবে। বঙ্গবন্ধুর কারাগারে রোজ নামচা, এই ইতিহাসগুলো পড়লে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। কাদের কারণে আজকে দেশের মধ্যে বিভক্তি, কারা আজকে দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে, এটা সুনির্দিষ্টভাবে জানা প্রয়োজন। আমরা বলেছি যতদিন পর্যন্ত এই বাংলাদেশ থেকে এই পাকিস্তানি প্রেতাত্মাদের, এই বিএনপি জামাতের অশুভ শক্তির শিকড় থাকবে, ততদিন পর্যন্ত এই বাঙালি জাতি ঐক্যবদ্ধ হবে, আমাদের সেই উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যেতে পারবে না। এই অশুভ শক্তিকে এই বাংলার মাটি থেকে চিরতরে উৎখাতের মাধ্যমে বাঙালি জাতি ঐক্যবদ্ধ করে এই দেশ আমাদের বঙ্গবন্ধু সেই স্বপ্নের সোনার বাংলা কায়েম করতে পারবে। সেই লক্ষ্যে আমাদের তরুণ সমাজ, ছাত্র সমাজ এগিয়ে আসবেন, সেটাই আমাদের প্রত্যাশা। তাহলে
আমাদের এই স্বাধীনতার জন্য 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষের মা বোনের আত্মত্যাগ আমাদের তাদের সার্থকতা হবে, তাদের আত্মা শান্তি পাবে। প্রিয় বন্ধুরা আমার, আমি কথা আমাদের গত পরশুদিন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হলো। ছাত্র সমাজের অনেক প্রাণের দাবি, অনেক কাঙ্ক্ষিত ছিল। দীর্ঘ 28 বছর পরে ডাকসু নির্বাচন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসেবে আমরাও অত্যন্ত আনন্দিত হয়েছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, যার মাধ্যমে ছাত্র প্রতিনিধির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাঙ্গনের যে সমস্ত সমস্যা আছে ছোটখাটো সহ সেগুলো দূরকরণে ছাত্রদের পক্ষে ছাত্র সংসদ ভূমিকা রাখবেন। আমরা আনন্দিত যে নির্বাচন হয়েছে। এই নির্বাচন নিয়ে আমরা নির্বাচনের দিনকে কিছু আমরা অভিযোগ শুনেছিলাম, কিন্তু সর্বোপরি সকল অভিযোগকে মিথ্যা প্রমাণিত করে নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে ছাত্রছাত্রীরা অবাধে তাদের মতামতের প্রতিফলন দিতে পেরেছে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। আমরা স্বাগত জানাই যারা ছাত্র সংসদে নির্বাচিত হয়েছেন ছাত্র প্রতিনিধি হিসাবে, তাদের সকলকে আমরা স্বাগত জানাই, অভিনন্দন জানাই। আমরা ধন্যবাদ জানাই সাধারণ ছাত্রছাত্রীদের, তাদের যে মতামত দিয়েছেন তাদের প্রতি সম্মান ছিল। এখানে নির্বাচন নিয়ে কোনো অনিয়মের আমরা সেই ধরনের গুরুতর যে দু একটা আমরা অভিযোগ আমরা পাই নাই। ছোটখাটো যে সমস্ত বিষয় উত্থাপিত হয়েছিল পরবর্তী দেখা গেছে এগুলো আসলে ভুল বোঝাবুঝি। তবে আমরা ধন্যবাদ জানাই আমার ছাত্রলীগের সভাপতিকে, আমাদের এই তরুণ ছাত্র নেতা, যিনি ইতিমধ্যেই নির্বাচিত ভিপিকে স্বাগত জানিয়ে তাকে বরণ করে নিয়ে এটা প্রমাণ করেছেন বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শের ধারণকারী একটা ছাত্র সংগঠন, যে সংগঠন গোটা দেশকে নিয়ে ভাবেন, গোটা দেশের মানুষকে নিয়ে ভাবেন, সকল সংকীর্ণতার ঊর্ধ্বে সেটা প্রমাণ করেছেন আমাদের ছাত্রলীগের সভাপতি সবল। আমি আশা করি এই স্বাগত জানার মধ্যে দিয়ে এই নির্বাচন উত্তরকালে সকল ভুল বোঝাবুঝির অবসান হয়ে ছাত্র সংসদ কার্যকরী ভূমিকা রাখবেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কল্যাণের জন্য। এই নির্বাচনে আজকে অবাধ সুষ্ঠু হয়েছিল বলেই কিন্তু আমাদের যারা স্বতন্ত্র হিসাবে বা বিভিন্ন অন্য প্যানেলের যারা নির্বাচিত হতে পেরেছেন, এটাই তো সবচেয়ে বড় প্রমাণ। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি পদে নির্বাচিত হয়েছেন। অবাধ সুষ্ঠু যদি নাই হতো তাহলে তো এই নির্বাচিত হওয়া কঠিন ছিল। আজকে এই বিভিন্ন হল সহ এই যে নির্বাচিত অন্যান্য প্যানেলের সদস্যরা নির্বাচিত হয়েছেন, এর মধ্যে দিয়ে প্রমাণ হয়েছে যে নির্বাচনটা অবশ্যই অবাধ সুষ্ঠু হয়েছে। তবে সর্বোপরি একটি বিষয় আমার ব্যক্তিগতভাবে আমার পর্যবেক্ষণ এসেছে। আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তারা সকল ছাত্রছাত্রীদের আস্থা অর্জনে কিছুটা হলেও তারা ব্যর্থ হয়েছেন। তাদের প্রতি সকলের আস্থাটা পরিপূর্ণভাবে কেন ধরে রাখতে পারে নাই, আমার মনে হয় কর্তৃপক্ষ সেটা খুঁজে দেখবেন এবং ভবিষ্যতে সকল ছাত্রছাত্রীদের অভিভাবক হিসাবে আমাদের শিক্ষক সহ সকল কর্মকর্তারা তারা সেই আস্থা নিয়ে পূর্ণ আস্থা নিয়ে ঐক্যবদ্ধভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাবেন এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। প্রিয় বন্ধুরা আমার, নির্বাচন হচ্ছে ছাত্রদের, এটা নিয়ে আমাদের মূল দলের এত কেন মাথা ব্যথা থাকবে সেটা আমার জানা ছিল না। আমরা দেখলাম বিএনপির অফিস থেকে বিএনপির যে আবাসিক নেতা উনি প্রতিদিন এটা নিয়ে ব্রিফিং করে যাচ্ছে। ভাবখানা যেন ডাকসুতে ছাত্রদের নির্বাচন না, ওখানে নির্বাচন হচ্ছে বিএনপির নির্বাচন হচ্ছে। প্রতিদিন ব্রিফিং করে কোথায় কি হচ্ছে, সমস্যা হচ্ছে, কার পক্ষে এগুলো ব্যাখ্যা করে যাচ্ছেন। তা ফলাফল তো হয়েছে। তো বিএনপির সেই আবাসিক নেতা উনি ফলাফল দেখেছেন। বিএনপির জনপ্রিয়তা কত কোন পর্যায়ে তলানিতে ঠেকেছে সেটা যদি উনি মনে করেন ডাকসু নির্বাচন জাতীয় রাজনীতির একটা অংশ, তাহলে এটার মধ্যে দিয়ে ওনার দলের জনপ্রিয়তা কোন তলানিতে আছে সেটা প্রমাণিত হয়েছে। নিজেদের যদি লজ্জাবোধ থাকে, আমার মনে হয় যে এই ডাকসু নির্বাচন নিয়ে বিএনপির এই ধরনের কথাবার্তা বলার আর কোনো সুযোগ থাকতে পারে না। বিএনপির এই আবাসিক নেতা প্রায়শই নানান ধরনের অসংলগ্ন কথা বলে যান। আপনারা দেখেছেন কয়েকদিন আগে তাদের নেত্রী বেগম খালেদার চিকিৎসার বিষয় নিয়ে কথা বলেছেন এবং সেই চিকিৎসা নিয়ে কথা বলতে যে তারা এটাও বলেছেন ইয়াবা ব্যবসায়ীর সঙ্গে তুলনা করেছেন। আমি অবাক হয়ে যাই।
যে বিএনপি একটি রাজনৈতিক দল, সেই দলের নেত্রীর সঙ্গে যিনি একাধিকবারে প্রধানমন্ত্রী ছিলেন তার সঙ্গে ইয়াবা ব্যবসায়ী তুলনা করছেন। এই ইয়াবা ব্যবসায়ীর সঙ্গে তুলনা করে আসলে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়াকেই অপমানিত করেছেন বলে আমরা মনে করি। বেগম খালেদাকে ইয়াবা ব্যবসায়ীর হিসেবে তুলনা করে তার অবস্থান এবং তার সম্মানটা কত নিচে নামিয়ে এনেছেন, এই বোধটুকু যদি থাকতো তাহলে এই আবাসিক নেতারা এই ধরনের উপমা দিতেন না বা তুলনা করতেন না। আমি আশা করি ভবিষ্যতে এই আবাসিক নেতারা সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য অহেতুক মিথ্যাচার করতে যে নিজেদের ভাবমূর্তি আর নষ্ট করবেন না। এমনিতেই আপনার নেত্রী দুর্নীতির মামলায় আর দণ্ডপ্রাপ্ত হয়ে দুর্নীতিবাজ হিসেবে আদালত কর্তৃক স্বীকৃত হয়ে এখন কয়েদি হিসাবে জেলখানায় আসেন। এরপরে আবার ইয়াবা ব্যবসার সঙ্গে তুলনা করে তার মানটাকে আরো নিম্নে নামিয়ে দিয়ে আপনারা প্রমাণ করেছেন আপনার নেত্রী বেগম খালেদার অবস্থানটা কোথায়। প্রিয় বন্ধুরা আমার, আমি শেষ করার আগে আমি আবার